সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু। অন্যান্য জাতির প্রতি আমার আদাব ও নমস্কার। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা সবার প্রতি রইল। আজকে আমি বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদকে নিয়ে কিছু কথা বলবো। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 22শে ডিসেম্বর মুক্তিযুদ্ধকালীন যে সরকার ভারতে অবস্থান করছিল তাদের দেশে আগমন ঘটলে সেখানে বঙ্গবন্ধুর অনুপস্থিতি জাতির মধ্যে চরম শূন্যতা দেখা দেয়। জাতি ক্ষোভে ফেটে পড়ে। জাতির এখানে আশঙ্কায় থাকে যে বঙ্গবন্ধু পাকিস্তান কারাগারে আছে, সেখানে তাকে মেরে ফেলছে না বেঁচে রাখছে। জাতি যখন চরম বিপাকে, তখন জাতির উদ্দেশ্যে এক ভাষণে তাজউদ্দিন আহমেদ বলেছিলেন, এ জাতির আত্মার ফসল নয়নের মণি, এ দেশ ও জাতির স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে আসবেনি। তাজউদ্দিন আহমেদের এই ভাষণে জাতি আশ্বস্ত হয় এবং অপেক্ষা করতে থাকে। অবশেষে 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ঘটে। স্বদেশ প্রত্যাবর্তন ঘটলে তিনি 12 তারিখ বাংলাদেশ সরকার গঠন করেন এবং সেই সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন তাজউদ্দিন আহমেদের হাতে। বুদ্ধিদীপ্ত তাজউদ্দিন আহমেদ দায়িত্ব পেয়েই তিনি বসে থাকেননি। বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করতে থাকেন এবং এই যুদ্ধ বিধ্বস্ত জাতির জন্য খাদ্য, বস্ত্র, অর্থ সংগ্রহ করেন। তিনি বিশ্বের কাছে হাত পেতে পেতে খাদ্য সংগ্রহ করে এই জাতির মুখে খাদ্য তুলে দিয়েছিলেন, বস্ত্র তুলে দিয়েছিলেন, অর্থ সংগ্রহ করে রোড ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তিনি তৈরি করেছিলেন। যখন বঙ্গবন্ধু ও তাজউদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধু সরকার এগিয়ে যাচ্ছিল, তখন ক্ষমতালোভী মোস্তাকের ক্ষমতায় বসার আনাগোনা ঘটে। তিনি তাজউদ্দিন সম্পর্কে বিভিন্ন মিথ্যা প্রবঞ্চনা বঙ্গবন্ধুর কাছে রটাতে থাকেন। একসময় তিনি বঙ্গবন্ধুকে ভুল বোঝাতে সক্ষম হন এবং তাদের নীতিগত আদর্শে ফাটল ধরান। এরপরে 1974 সাল পর্যন্ত বঙ্গবন্ধু ও তাজউদ্দিন জুটি সরকার এগিয়ে যাচ্ছিল। এক সময় তিনি বঙ্গবন্ধুকে একেবারে পুরি তাজউদ্দিন সম্পর্কে একটা খারাপ ধারণা দেন। অবশেষে বঙ্গবন্ধু 1974 সালের 26শে অক্টোবর তাজউদ্দিন আহমেদকে তার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য করেন। সেদিনেই তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর আদর্শের প্রতি সম্মান রেখে বুক ভরা অভিমান নিয়ে তিনি বঙ্গবন্ধু সরকারের ক্ষমতা থেকে পদত্যাগ করেছিলেন। তাজউদ্দিন আহমেদ যখন পদত্যাগ করেন, তখন মুক্তিযুদ্ধকালীন লেখক আক্তার মুকুল বলেছিলেন যে আজ বঙ্গবন্ধুর কোমর থেকে শানিত এক তরবারি দূরে সরে গেল। এ কথা দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যে এতদিন তাজউদ্দিন থাকায় তোমরা বঙ্গবন্ধুর ক্ষতি করতে পারোনি, এখন তোমরা ক্ষতি করতে পারবে। তাজউদ্দিনকে বঙ্গবন্ধুর কাছ থেকে সরে দিয়ে বঙ্গবন্ধুর সাথে সরকার ব্যবস্থায় অতপ্রতভাবে খুনি মোস্তাক জড়িয়ে পড়েন এবং বঙ্গবন্ধুর সরকার ব্যবস্থাকে এলোমেলো করতে থাকেন। সেখানে তিনি প্রাধান্য দিয়েছিলেন বঙ্গবন্ধুর প্রতি যে জাতির একটা ভালোবাসা ছিল, এই ভালোবাসাটাকে বঙ্গবন্ধুর কাছ থেকে আলাদা করে দেওয়া। তিনি তার কাজকর্ম দিয়ে সেটাকে আলাদা করতে থাকেন এবং তার কাজকর্ম দিয়ে তিনি সেনাবাহিনীর একটি গ্রুপকেও আলাদা করতে শুরু করেন। একসময় তাজউদ্দিন আহমেদ তা জানতে পারেন এবং বঙ্গবন্ধুকে সাথে তিনি দেখা করে বলেন যে আপনার প্রতি সেনাবাহিনীর একটা চরম ক্ষিপ্রতায় আপনি সতর্ক হয়ে যান। কিন্তু বঙ্গবন্ধু তার কথায় কোনো কর্ণপাত না করে তিনি খন্দকার মোস্তাকের দিক নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনা করতে থাকেন। এক সময় এই ক্ষিপ্রতা দিন দিন বেড়েই চলে, কারণ
খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুকে ভুল পথে পরিচালনা করেছিলেন। অবশেষে 1975 সালের 15ই আগস্ট এই খুনি মোস্তাক ক্ষমতা গ্রহণের জন্যই শুধু সেনাবাহিনীর একটা গ্রুপ খেলে আলাদা করে এই হত্যাকাণ্ড তিনি সংগঠিত করেন। এই হত্যাকাণ্ড করার পর তাজউদ্দিন আহমেদ জানতে পেরে তিনি লাশ দেখতে আসেন এবং আত্মনাদ করে কেঁদে কেঁদে বলেন যে আজ যদি বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় আমি থাকতাম তো বঙ্গবন্ধুর একটা লোমও কেউ ছিটতে পারতো না। সুপ্রিয় দর্শক, এখানে তিনি যখন পদত্যাগ করেন তখন লেখক আক্তার মুকুল বলেন যে বঙ্গবন্ধুর কোমর থেকে শানিত এক তরবারি দূরে সরে গেল। পক্ষান্তরে বঙ্গবন্ধু যেদিন হত্যার শিকার হন সেখানে তাজউদ্দিন আত্মনাদ করে কেঁদে কেঁদে বলেন যে আমি যদি তার মন্ত্রিসভায় থাকতাম তাহলে তার একটা লোমও কেউ ছিঁড়তে পারত না। সুতরাং লেখক যেন তাজউদ্দিনের মনের কথা বলছিলেন। সুতরাং এ থেকেই প্রমাণিত হয় যে এই বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড এটা একটা পরিকল্পিত। এরপর খুনি মোস্তাক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর জাতীয় চার নেতাকে তার মন্ত্রিসভায় যোগদানের আহ্বান জানান, কিন্তু জাতীয় চার নেতা তাতে সাড়া দেননি, কারণ বঙ্গবন্ধুর প্রতি অগাধ ভালোবাসা, তারা কখনো বঙ্গবন্ধুর সাথে বেইমানি করতে পারে না। অবশেষে তিনি জাতীয় চার নেতা সহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে 1975 সালের 23শে আগস্ট গ্রেপ্তার করেন এবং জেলে নিয়ে যান। যখন তাজউদ্দিনকে তিনি গ্রেপ্তার করেন তখন তাজউদ্দিন পরিবারের উদ্দেশ্যে বলেছিলেন, ধরে নাও আজকে আমি তোমাদের কাছ থেকে আজীবনের জন্য চলে যাচ্ছি। তাজউদ্দিন আহমেদ এভাবে জেলে চলে যান। 23 তারিখ 24 তারিখ খন্দকার মোস্তাক জিয়াউর রহমানের কাছে সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব তুলে দেন। এভাবে দিন অতিবাহিত হতে থাকে। তাজউদ্দিন আহমেদ জেলে বসে কাঠ কাটতেন, ফুলের গাছ লাগাতেন, কোরআন পড়তেন, নামাজ পড়তেন, মুক্তিযুদ্ধ বিষয়ে লেখালেখির কাজ করতেন। এভাবে চলতে থাকতে খন্দকার মোস্তাক অস্বস্তিতে ভুগতে থাকেন, কারণ তখন সেনাবাহিনীর মধ্যে একটা চরম বিশৃঙ্খলা চলছিল। সেখানে খন্দকার মোস্তাকের আশঙ্কা যে সেনাবাহিনীর মধ্যে যদি আরও একটা বিদ্রোহ হয় আর সেখানে যদি জাতীয় চার নেতার আগমন ঘটে তাহলে আমার অস্তিত্ব থাকবে না। এই চিন্তা চেতনার মধ্যে দিয়ে তিনি জাতীয় চার নেতাকে হত্যার পরিকল্পনা সাজান। অবশেষে 1975 সালের 3রা নভেম্বর তিনি জাতীয় চার নেতাকে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য নির্মমভাবে হত্যা করেছিলেন। আর এই যে নির্মমতা, এটা এত ভয়াবহ যার বর্ণনা দেওয়ার মতো নয়। তিনি 1975 সালের 3রা নভেম্বর আনুমানিক রাত 2:30 থেকে 3টার দিক জাতীয় চার নেতাকে জেলখানায় নির্মমভাবে হত্যা করেন এবং সেই লাশগুলো পরের দিন অর্থাৎ 4 তারিখ রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত তিনি সে রক্তাক্ত অবস্থায় জেলখানায় ফেলে রেখেছিলেন। 8:30টার দিক তিনি লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করেন। সুপ্রিয় দর্শক, যারা এই দেশের জন্য, এই জাতির জন্য নিজের জীবন বিপন্ন করে এই দেশ জাতিকে গঠন করেছে, যুদ্ধ বিধ্বস্ত জাতির মুখে হাত তুলে দেওয়ার জন্য বিশ্বের কাছে হাত পেতে পেতে আহার সংগ্রহ করছে এবং এই জাতির কাছে, জাতির মুখে হাত তুলে দিয়েছে, বস্ত্র তুলে দিয়েছে, অর্থ সংগ্রহ করে রোড ঘাট, ব্রিজ কালভার্ট, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা মসজিদ নির্মাণ করেছে। তাদের এই নির্মম মৃত্যু যারা ঘটিয়েছে, আমরা দেশ ও জাতির জন্য, জাতি হিসাবে তাদেরকে আজীবনের জন্য ঘৃণা করতে শিখি। অন্যদিকে
এই মৃত্যুর উপর ভর করে যারা রাজনীতি করে আজকে তাদের আদর্শকে কলঙ্কিত করছে, আমরা তাদেরকেও ঘৃণা করি। তারা যেন এই বাংলায় আর কোনো দিন কখনো রাজনীতি করতে না পারে, সেদিকে কঠোর দৃষ্টি রাখি। আজকে এতটুকুই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।